আর কত বলার আছে, তারপরেও বলা শেষ হয় না, কারণ 19 মাসে এত দুর্নীতি অনিয়মের কর্মকাণ্ড করে গেছে ইউনূস সরকার যে এটা বলে শেষ হবে না। 19 মাসের এই ফিরিস্তি শেষ করতে 19 বছর সময়ও লেগে যেতে পারে। এই লোক এত দুর্নীতি এত অপরাধ করেছে এবং এত ভয় ভীতির মধ্যে আছে, এটা যাওয়ার 2 দিন আগে সে প্রমাণ করে দিয়ে গেছে। যাওয়ার 2 দিন আগে, যাওয়ার মানে নির্বাচন তো 12 ফেব্রুয়ারি হলো, 10 তারিখে সে নিজেকে ভিভিআইপি ঘোষণা করলো। বাংলাদেশ রাষ্ট্রের আরও কিছু পয়সা একটা অবান্তর মানুষের কাছে বাংলাদেশটাকে দুষ্ট চক্রে ডুবিয়ে দেওয়ার হতো যে লোকটা, তার পেছনে খরচ করার একটা বন্দোবস্ত নিজেই করে গেল। স্বঘোষিত ভিভিআইপি ইউনূস এই বাংলাদেশে রাস্তা দিয়ে যদি একদিন হাঁটে, তাকে কেউ মারতে না আসলো, তাকে কেউ অপমান অপদস্থ করতে না আসলো, রিক্সাওয়ালারা যে থুতু দিবে, এই থুতুতে হাবুডুবু খেতে খেতে তার এই বাকি জীবন যেটুকু বাকি আছে, এই হাবুডুবুর তল থেকে সে উঠতে পারবে না, ওঠার কথা না। কারণ বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সে যে কষ্ট দিয়ে গেছে, এই কষ্ট শ্রমজীবী মানুষ এই আওয়ামী লীগের দুঃশাসন বলেন, বিএনপি সরকারের ব্যর্থ শাসন বলেন, কখনো এতটা কষ্ট ভোগ করেনি। শ্রমজীবী মানুষ যে কষ্ট পেয়েছে, সেই ইউনূস কি কি সুবিধা নিয়ে গেছে আমরা তো জানি। সে হচ্ছে ভিভিআইপি ঘোষণা করেছে, এসএসএফ সুবিধা পাবে, সেসব নিয়েই আজকের আয়োজন। আমরা যদি খবরটা শুরু থেকে পড়ে আসি, এরকম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে জারি করা একটি গ্যাজেটের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। বিষয়টি সরকারি গ্যাজেট হলেও প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার কারণে কতটা ভেতরে দুরু দেখেন, সেই ইউনূসে আবার নির্দেশনা দিয়েছে, তার নির্দেশনার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মানে 10 তারিখে জানাজানি হলে মুশকিল, এটা একটা বাজে রিপারকেশন হবে। যাওয়ার আগে সে এই তেলেসমাতি করে যাচ্ছে। 10 ফেব্রুয়ারি 2026 তৎকালীন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না গেজেটে স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়। গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 ধারা 2 ক অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাঠানো নথির ভিত্তিতে গেজেটটি মুদ্রিত হয়েছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা বেষ্টনীতে থাকার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। তার ভয় বাঙালিকে সেই যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, যে অপশাসন দিয়েছে, আর যে লুটপাট করেছে তার লোকজন, এবং সে নিজে এই রাষ্ট্রের কাছ থেকে যে সুবিধা আদায় করে নিয়েছে, কে না কে কোন দিক দিয়ে এসে সেখানে থাবা দিয়ে বসে। আরে অন্যায় উপার্জিত অর্থ তো থাকে না তার। এই যতই নিরাপত্তা বেষ্টনীতে থাক, যতই লক্ষিন্দরের বেহুলার লক্ষিন্দরের বাসর রাতের মতন সে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে থাক, তার ভেতরে তো কলিজা ধুপ করছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী একজন ভিভিআইপি হিসেবে ডক্টর ইউনূস তার বাসভবন এবং কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা পাবেন। সে যেখানে থাকবে সেখানেও পাবে, এবং সে যেখানে কাজ করতে যাবে সেখানেও পাবে। শুধু এখানে তাই না, তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকবে, এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মানে একজন প্রধান উপদেষ্টা, সে আগামী 1 বছরের জন্য নিজেকে ছায়া প্রধান উপদেষ্টা করে রাখলো। সে দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, তাকে রাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাধ্য। 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট তিনি প্রধান উপদেষ্টা হয়েছে। ভিভিআইপি মর্যাদার কি কি সুবিধা একটু খেয়াল করে দেখবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা, সার্বক্ষণিক নিরাপত্তা, 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সশস্ত্র নিরাপত্তা এসকর্ট, নিরাপদ পরিবহন ব্যবস্থা, প্রোটোকল সুবিধা, বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার, সরকারি অনুষ্ঠানগুলোতে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ। দেখেন, বিমানবন্দরে হেঁটে যাবে, তাকে কোনো কিছু চেক করা নেই, সব রেডি থাকবে, সে বেরিয়ে যাবে। মানে প্রধান উপদেষ্টার যা হয় তাই। তারপরে বিশেষ অভ্যর্থনা প্রোটোকল, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার জন্য সংরক্ষিত আসন ও চলাচল নিয়ন্ত্রণ, মানে তাকে যাওয়ার পথে চলাচল নিয়ন্ত্রণ, সরকারি লজিস্টিক সহায়তা, সরকারি গাড়ি, নিরাপত্তা কনভয়, প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রীয় স্থাপনা ব্যবহারের সুযোগ, স্থাপনা ব্যবহারের সুযোগ। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস অন্যান্য যে সুবিধা নিয়েছেন সেগুলো কি কি? ওই যেটা বললাম, যেই পাপে তাকে কামড়ে খাচ্ছে, যে ভয়ে তাকে কামড়ে খাচ্ছে। গ্রামীণ ব্যাংকের জন্য কর অব্যাহতি, গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি 2029 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
কি লাভ জাতির? সে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি যে দিয়েছে, এতে প্রতিষ্ঠানটি অন্যান্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের তুলনায় বাড়তি সুবিধা পাবে। অন্য যে এনজিও আছে সে এনজিওর এই সুবিধা নাই। গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার কমানো, গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে, মনে করে দিচ্ছি, মনে থাকার দরকার, বাংলাদেশি জাতির বারবার মনে হওয়া উচিত, 10% করা হয়েছে সরকারি শেয়ার। ব্যাংকটি লাভজনক অবস্থানে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতে খালাস, দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ঢাকার একটি আদালত অর্থ পাচার মামলায় ডক্টর ইউনূসকে খালাস দেয়। শপথ নেওয়ার কয়েকদিন আগে শ্রম আইন মামলায় তিনি এবং গ্রামীণ টেলিটক পরিচালকরাও খালাস পান। প্রতিষ্ঠিত সত্য যে সে দুর্নীতি করেছে, সে অর্থ পাচার করেছে, সেখান থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। একটা অপরাধী আমাদের প্রধান উপদেষ্টা ছিল, আমাদের রাষ্ট্রপ্রধান ছিল, সরকার প্রধান ছিল। গ্রামীণ সম্পর্কিত প্রতিষ্ঠানের লাইসেন্স ও অনুমোদন, গ্রামীণ নামের অধীনে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে, আমি একটি আলোচনা করেছিলাম যে গ্রামীণের কি জয় জয়কার সে করেছে। সরকারি চুক্তি, গ্রামীণ সংশ্লিষ্ট একটি হেলথটেক ভেঞ্চার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসা সেবার চুক্তি পায়। সোশ্যাল বিজনেস ব্যাংকিং অধ্যাদেশের খসড়া, সোশ্যাল বিজনেস ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়। মানে দেশটাকে লুটপাটের চূড়ান্ত সব করে গিয়ে সেগুলোকে সুরক্ষার জন্য, আগামী 1 বছর সুরক্ষার জন্য সব ব্যবস্থা করে গেছে। বিএনপি সরকার এটা কি শুধুই মুখ বুজে সহ্য করবে, নাকি জনগণের সরকার হয়ে দাঁড়াবে? ঘটনাটা কয়েকদিনের পুরনো, আবার বলা যায় ঘটনাটা বেশ কয়েকদিনের পুরনো। ঘটনাটা ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। 12 তারিখে নির্বাচন, 10 তারিখে ঘটনাটা ঘটেছিল। কিন্তু আমরা আরও কয়েকদিন আগে এই ঘটনাটা নিয়ে আলোচনা করেছিলাম। ঘটনাটা হচ্ছে প্রফেসর ইউনূস নিজেই নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করা এবং 1 বছর তাকে এসএসএফ নিরাপত্তা দেবে সরকার থেকে। দায়িত্ব পালন শেষে আরও 1 বছর তিনি এসএসএফ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবেন, কারণ তিনি নিজেকে অনিরাপদ ভাবেন। যিনি নিজেকে অনিরাপদ ভাবেন, যিনি একটা সরকার পরিচালনা করলেন 1.5 বছরে, সেই 1.5 বছরে গোটা জাতিকে যেভাবে অনিরাপদ করে ফেলেছিলেন, সেই পুরো জাতিকে অনিরাপদ করে ফেলার পরে তার অবশ্য নিজেকে নিরাপদ বোধ করার কথাও নয়। তিনি যেভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন, তার এক ধরনের আশঙ্কা যে সেই মব তার দিকেও ছুটে যেতে পারে। শুধুমাত্র এই ধরনের সমালোচনা করার জন্য সাংবাদিক আনিস আলমগীরকে এখন জেলও খাটতে হচ্ছে। আনিস আলমগীর শুধু বলেছিলেন যে আপনি যেভাবে মানে আওয়ামী লীগের বাড়িঘর পোড়াচ্ছেন, 32 ভাঙছেন, গণভবন ভাঙছেন, আপনার বাড়ি কি লোকজন চেনে না, কিংবা গ্রামীণ ব্যাংকের ঠিকানাগুলো কি লোকজন জানে না, এই কথাগুলো বলেছিলেন। যদিও আনিস আলমগীর এই ল্যাঙ্গুয়েজে কথাগুলো না বললেও পারতেন, না বললেই বরং ভালো হতো, কারণ তাতেও এক ধরনের বিদ্বেষ ছড়ানো হয়। বিদ্বেষ ছড়ানোর কাজটা প্রফেসর ইউনূস করেছেন, তাকেই করতে দেওয়া উচিত ছিল। আনিস আলমগীরের এই বিদ্বেষ ছড়ানোর হালকা যে মানে হয়তো পরোক্ষভাবে বিদ্বেষ ছড়িয়েছে, পরোক্ষভাবে হলেও ছড়িয়েছে, সেটা না করলেই ভালো হতো, ব্যক্তিগতভাবে আমি তাই মনে করি। কিন্তু এই যে প্রফেসর ইউনূস নিজেই নিজের পক্ষে আদেশ জারি করেছিলেন যে আগামী 1 বছর তাকে এসএসএফ নিরাপত্তা দিতে হবে, সেটা নিয়ে একেবারে বিস্তর হইচই পড়েছে ইদানিং। গতকালকে থেকে এটা নিয়ে বেশ শোরগোল এবং গণমাধ্যমে একের পর এক খবর হচ্ছে। কিন্তু ঘটনাটা পুরনো ঘটনা, যে ঘটনা নিয়ে আরও কয়েকদিন আগে আমরা ভিডিও করেছিলাম। নতুন মাত্রা পেয়েছে এই আলোচনায়, এবং এই আলোচনায় যখন নতুন মাত্রা পেয়েছে তখন সাবেক ওই প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন ফেসবুকে। তিনি এটাকে মানে বৈধ হিসেবে জাহির করার নানা রকমের প্রচেষ্টা চালাচ্ছেন। পুরনো সরকারের গেজেট বের করে ফেসবুকে প্রকাশ করছেন। প্রকাশ করে তিনি বলছেন যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, এবারই প্রথম নয়। চলুন একটু আলোচনা করে দেখি আগেও ঘটেছে সেই উদাহরণ প্রফেসর ইউনূসও ঘটালেন। এই ঘটনাটা তার নৈতিকতার মধ্যে পড়ে কিনা, কিংবা তিনি যে নীতি ঘোষণা করেছিলেন সেই নীতির মধ্যে পড়ে কিনা, সেই আলোচনাটা করবো এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম শফিকুল আলমের ফেসবুক পোস্ট নিয়ে বিডি নিউজ 24 একটা খবর করেছে। তাদের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে মূলত শফিকুল আলম কিভাবে প্রফেসর ইউনূসের এই অবৈধ কর্মকাণ্ড, যেটা সবাই
সবাই বলছেন এটা অবৈধ এবং আইনের ব্যত্যয়, সেটাকে তিনি আইনসঙ্গত বলছেন। সেখানে শিরোনামে বলা হচ্ছে এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে ইউনূস আইন ভাঙেননি শফিকুল। তিনি বলছেন সেটা হচ্ছে সাবেক মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিদায়ের আগে 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে কোনো আইন ভঙ্গ করেননি বলে দাবি করেছেন শফিকুল আলম। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এসএসএফ এর প্রক্রিয়াগত প্রয়োজনীয়তার কারণে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে, কেননা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না। তো আপনাকে দিতে হবে কেন? পরবর্তী সরকার দেবে, পরবর্তী সরকার এই কাজ করবে। অবশ্য তিনি উদাহরণ হিসেবে বিগত সময়ের একটা গেজেটও দেখিয়েছেন। শফিকুল আলম বলেছেন এই বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো পদক্ষেপ হিসেবে দেখারও সুযোগ নেই। এই দাবির পক্ষে তিনি 2001 সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি ফেসবুকে পোস্ট করেছেন। এবার শফিকুল আলমের সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে 2001 সালের সেই গেজেটের ছবিটা সহ তিনি প্রকাশ করেছেন। এবং তিনি উদাহরণ হিসেবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আগেও এটা হয়েছে, এটা নতুন না, এর আগে লতিফুর রহমান করেছেন, এখন প্রফেসর ইউনূস করছেন। এই মানে ওই ব্যাপারে আলোচনা করব, খুবই মজার একটা ব্যাপার রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটাতে আসবো। তার আগে একটু আমরা জেনে নিই, যদি আমরা একটু পেছনে যাই তাহলে 10 ফেব্রুয়ারি জারি করা এক গেজেটে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন ঘোষণা করেন। ওই গেজেটে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর আইন 2021-এর ধারা 2-এর ক অনুযায়ী মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে তিনি 1 বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর নিরাপত্তা পাবেন। আইন অনুযায়ী বিদায়ী সরকারদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয় না, গেজেট প্রজ্ঞাপন জারি হলে তবেই তা কার্যকর হয়। শফিকুল আলম কোনো আইন ভঙ্গ হয়নি বলে দাবি করলেও অন্তর্বর্তী সরকার যে বিষয়টি গোপন করে যেতে চেয়েছে তাদের কর্মকাণ্ডেই তা স্পষ্ট। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এটা গোপন করতে চেয়েছে। এই গোপন ব্যাপারটা, কারণ 10 তারিখে তারা সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির, সেই ব্যাপারটা কোনোভাবেই বাইরে আসতে দেয়নি, গোপনেই সেরেছে এই কাজটা। সরকারি গেজেট সাধারণত বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ ও সংরক্ষণ করা হয়, কিন্তু 10 ফেব্রুয়ারির ওই গেজেট সেখানে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ bdnews24.com-কে বলেন, 10 ফেব্রুয়ারি জারি হওয়া গেজেটটি গভর্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর নথি ভিত্তিতে। তিনি বলেন, ওইটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছিল, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেয়া হয়নি। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেয়া হয়নি, তার মানে সরকার চায়নি এটা ওয়েবসাইটে যাক, এটা জনগণ জানুক। জনগণ জানলে হিতে বিপরীত হবে, সেই কারণে জনগণকে জানায়নি তারা। সরকারি কার্যপ্রণালী অনুযায়ী গেজেট আকারে জারি করা আদেশ বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর ও জনসাধারণের জন্য প্রামাণ্য নথি হিসেবে বিবেচিত হয়। গেজেট প্রকাশ রাষ্ট্রীয় সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিফিকেশন ও স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ স্বচ্ছতা প্রফেসর ইউনূস রাখেননি। গেজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তা কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে কিনা জানতে চাইলে উপপরিচালক বলেন, কোন গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর কোনটি হবে না সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের। যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দেশনা থাকে যে এটি প্রকাশ করা যাবে না, তাহলে আমরা ওয়েবসাইটে সেটা দিই না। অর্থাৎ ওয়েবসাইটে না দিয়ে সেটা গোপন করেছেন, এটাই হচ্ছে মূল ব্যাপার। এই চালাকিটা কেন করলেন? এবার আসি শফিকুল আলমের কথায়, যে তিনি 2001 সালের উদাহরণ দিচ্ছেন যে এটা আগেও হয়েছে, এটা এখন হলে এটা নতুন কিছু না, এটা আইনের ব্যত্যয় নয়। কিন্তু শফিকুল আলমের কি মনে আছে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেদিন প্রফেসর ইউনূস কি বলেছিলেন? সেদিন প্রফেসর ইউনূস বলেছিলেন যে আজকে আমরা বর্বর অবস্থা থেকে সভ্যতায় ফিরে আসলাম। অর্থাৎ ওই দিনের আগে পর্যন্ত আমরা গত 54-55 বছর বর্বর ছিলাম, প্রফেসর ইউনূসের জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা সভ্যতায় প্রবেশ করলাম। তো বর্বর ছিলাম, যে জাতি আমরা বর্বর ছিলাম, সেই বর্বর জাতি কি সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি উদাহরণ হিসেবে আসতে পারে এই সময়ে? মানে বর্বর
সময়ের উদাহরণ কি সভ্য সমাজের মানুষ নিতে পারে? নিতে পারে না। প্রফেসর ইউনূস সরকারের মানে সরকার বিভিন্ন সময় কথায় কথায় আগের উদাহরণ দিয়েছে। মবের প্রসঙ্গে তারা বলেছে মব কি আগে হয়নি? আওয়ামী লীগের আমলে মব হয়নি? এখানে হয়েছে, ওখানে হয়েছে। তো আওয়ামী লীগের আমলের সঙ্গেই যদি আপনি তুলনা করবেন, তাহলে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কোন অধিকারে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন? যদি তার উদাহরণের সঙ্গেই আপনি বর্তমানটাকে তুলনা করবেন, তুলনা করে আপনারটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। আপনি বর্বর থেকে সভ্যতায় এসেছেন, যদি বর্বরতার ইতিহাস আপনি নিজে অবলম্বন করেন, তাহলে আপনি সভ্য হলেন কি করে? আবার বর্বর জাতি আমরা যখন ছিলাম, তখন 2001 সালে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে 3 মাসের জন্য SSF নিরাপত্তা দেওয়া হয়েছিল। আপনি 9 মাস বাড়িয়ে নিলেন কেন? সভ্যতায় এসে একই ফর্মুলা জারি করলেন, একই ফর্মুলা ইউজ করলেন, ইউজ করে আবার 9 মাস বাড়ালেন, 3 মাসের জায়গায় 12 মাস করলেন। এটাই কি আপনার সভ্যতা? এটাই কি আপনার সভ্যতায় প্রবেশ করা? বর্বরতা থেকে সভ্য হওয়া? এই প্রশ্নগুলো আসবে। যে জাতিকে তিনি বর্বর জাতি বলেছিলেন এবং যে জাতি তার নেতৃত্বে একটা বিশেষ দিনে সভ্যতার মধ্যে প্রবেশ করলো, যে জাতিকে তিনি 3-4টা জন্মদিন উপহার দিয়েছিলেন, সেই তিনি মেটিকুলাস ডিজাইনে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করছেন, তাও এক রেওয়াজ এর আগে 3 মাস ছিল, সেটা 1 বছর করে, এবং সেই গেজেট লুকিয়ে গোপন করে গেজেট ওয়েবসাইটে প্রকাশ না করে। আবার শফিকুল আলম, যিনি 1.5 বছর ধরে নানাভাবে তৈলমর্দন করে প্রফেসর ইউনূসকে খুশি করার চেষ্টা করেছেন, তিনি বলছেন এটা আইনের ব্যত্যয় হয়নি। আমি প্রশ্ন করি যে বর্বরতার উদাহরণ সভ্যতায় এসে সেই একই উদাহরণ মানে অবলম্বনে 3 মাসের জায়গায় মেটিকুলাস ডিজাইনে 12 মাস করে নেওয়া, এটা কোন সভ্যতার প্রতীক? এটা কি সভ্যতার প্রতীক? আর বর্বরতার উদাহরণ কি সভ্য মানুষরা নেয়? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন থাকলো, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।